বেশ কয়েকদিন যাবৎ মনে হচ্ছিল, বিশেষ করে একটি কথা বারবার মনের মধ্যে আসছিল, সেটা হলো বন্দে মাতরমের ১৫০ বছর। কয়েকদিন আগে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বন্দে মাতরমের ১৫০ বছর পালন সারা দেশে হলো, এবং সেখানে আমার সৌভাগ্য হয়েছিল লালগোলায়, যেখানে ঋষি বঙ্কিম যে পরিসরে ছিলেন মহারাজা লালগোলার অতিথি হিসেবে, সেখানে সেই বন্দে মাতরম ১৫০ বছর উদযাপন করার সৌভাগ্য হয়েছিল। ও আমি ভাবছিলাম আজকে সকালবেলায় যে এই বন্দে মাতরম নিয়ে একটু আলোচনা করা যাক। মানে এমনি একটা বলা যেতে পারে অপবাদ আছে বা কটাক্ষ করে অনেকে বলে যে বাঙালি বুদ্ধিজীবীরা ড্রয়িং রুমের বাইরে বেরোতে পারে না, তারা তাদের সব আলোচনা, সব আড্ডা, সব বড় বড় চিন্তা ভাবনা, যাকে এক কথায় খুব সরল সাধারণ বাংলায় বলে আতলামি, অনেকে বলে, কটাক্ষ করেই বলে হয়তো, যে তারা ড্রয়িং রুমের বাইরে, বৈঠকখানার বাইরে বেরোতে পারে না। কিন্তু বৈঠকখানা, ড্রয়িং রুম বাঙালির জাতীয় জীবনে একটি খুব বড় তার স্থান, বৈঠকখানা। মানে আমার এখন মনে পড়ছে অধ্যাপক হরিদাস মুখোপাধ্যায়, বিখ্যাত ইতিহাসবিদ, তাকে অনেকে ভুলেই গেছেন। তার সেই বিখ্যাত বই বিনয় সরকারের বৈঠকে, এবং বিনয়বাবু সেই সময় বিনয় সরকারের সাথে কথোপকথনের মাধ্যমে বাংলার এক যুগের ইতিহাস এবং কত নতুন চিন্তা ভাবনা সেই বিনয় সরকারের বৈঠকে দুখণ্ডে হরিদাসবাবু পরবর্তীকালে ছাপিয়েছিলেন। এবং আমার মনে হয় সেটা এখনো আমাদের বাংলার বাঙালি ইতিহাস এবং সাহিত্য চর্চা, ইতিহাস চর্চায় ইট ইজ এ ক্লাসিক। তাই ভাবলাম ঠিক আছে, বৈঠকে বসেই কথাবার্তা হোক না, ড্রয়িং রুমে বসেই আমরা কথাবার্তা বলি। আমার সাথে আজকে এখানে আমি বিশেষ আমন্ত্রণ জানালাম আমার বিশেষ বন্ধু অধ্যাপক প্রবাল রায়চৌধুরী। তিনি বিশিষ্ট ইতিহাসবিদ, চিন্তাবিদ, যাকে বলে ইন্টেলেকচুয়াল, এবং ইতিহাস চর্চা নিয়ে, বাংলার সাংস্কৃতিক ইতিহাস চর্চা নিয়ে, দুর্গাপুজোর ইতিহাস চর্চা নিয়ে, এবং জাতীয় আন্দোলনে শিক্ষার ভূমিকা এবং ভারতীয় শিক্ষা চিন্তা, সেই নিয়ে তার বিশেষ কাজ, তার বিশেষ গবেষণা। তিনি গবেষকও বটে, এবং সেই জন্যে আমরা দুজনেই ভাবলাম বৈঠকখানায় বসেই, ড্রয়িং রুমে বসেই আমরা কথাবার্তা বলি, আমরা একটু নিজেদের মধ্যে আলোচনা করি। তিনিও বঙ্কিম নিয়ে অনেক পড়াশোনা করেছেন, তিনি দুর্গোৎসব নিয়ে পড়াশোনা করেছেন, এবং তার বাংলার ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস চর্চা তার বিশেষ আগ্রহ। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আজকে এই সুযোগের জন্য। আজকে আমরা যে আমাদের জাতীয় একটা আত্মিক ব্যাপারের সার্ধশতবর্ষে উপনীত হয়েছি, এটা আমাদের জাতীয় জনজীবনে একটা বিস্তৃত প্রভাব ফেলছে, এবং আজকে এই সার্ধশতবর্ষে দাঁড়িয়ে আমাদের তার একটা পুনর্মূল্যায়ন করার সময় এসেছে, এবং এটা নিয়ে আমাদের একটা বিস্তৃত আলোচনা করার ঠিক প্রয়োজন। আজকে আমাদের স্বাধীনোত্তর কালেরও 7 দশক পেরিয়ে এসেছি, এবং জাতীয় জনজীবনেও আমরা বিগত 1 দশক যাবৎ যথেষ্ট উন্নতি সাধন করতে সক্ষম হয়েছি। বিশেষ করে সাংস্কৃতিক দিকে আমরা অনেকটাই পথ অতিক্রম করতে পেরেছি বিগত 10 বছরে। তুমি বিশেষ করে যখন এই কথাটা বললে, আমার মনে হয় যে যখন দুর্গাপুজোকে আমরা হেরিটেজ ট্যাগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ উদ্যোগে পাইয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু সত্যিই আমাদের বাঙালি জাতীয় জীবনে আমাদের নিঃসন্দেহ একটি বিশাল উপলব্ধি। এবং আজকে যখন আমরা বলছি যে পশ্চিমবঙ্গে বিদেশি ট্যুরিস্ট এবং পশ্চিমবঙ্গে এক বিশাল সংখ্যক পর্যটকদের আনাগোনা হয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ, অর্থাৎ সারা বিশ্বের সম্পদ হচ্ছে শান্তিনিকেতন। মানে গুরুদেব যে ধরনের উদ্দেশ্য, দর্শন নিয়ে, চিন্তাভাবনা নিয়ে শুরু করেছিলেন, সেটা সত্যি কিন্তু আমরা একদিকে দেখছি যে সেটা হতে পেরেছে।
অন্যদিকে তোমার এই কথা ধরেই আমি বলছি আর কি, অন্যদিকে নেতাজির প্রতি যে শ্রদ্ধা, আমার মনে হয় এই শ্রদ্ধা স্বাধীনতার অনেক দিন পর, মানে ইট ওয়াজ লং ওভারডিউ যাকে বলে। এবং নেতাজির নামাঙ্কিত সেই দ্বীপ আন্দামান নিকোবর সমূহে নেতাজির প্রকাণ্ড অসাধারণ একটি মূর্তি, সেটা স্থাপনা করা একেবারে কর্তব্যপথ, যেটা আর্স্টওয়াইল রাজপথ ছিল। এবং নেতাজিকে সম্মান জানানো, তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা, এটা আমার মনে হয় যে গত এক দশকে বাঙালি হিসেবে আমি নিজে খুব গর্ববোধ করি। বাঙালি হিসেবে নিঃসন্দেহে গর্বের বিষয় যে আমরা যখন আজকে কর্তব্য পথে দাঁড়াচ্ছি, তখন দেখছি যে নেতাজির সেই বিশাল অবয়ব, এবং তিনি যেন মনে হচ্ছে প্রজাতন্ত্র দিবসের দিন কুচকাওয়াজে যখন আমাদের সেনাবাহিনী আছে তিনি অভিবাদন সর্বাধিনায়ক। সত্যি তাই। যাই হোক, ফিরে আসি আমাদের আজকের প্রসঙ্গে। আমরা আমাদের বন্দে মাতরমের সার্ধ শতবর্ষে রয়েছি, এবং আমি তোমার থেকে জানতে চাইব অনির্বাণ দা, যে বন্দে মাতরম আমাদের দেশের সাথে বা আমাদের ভারত আত্মা কিভাবে হয়ে উঠল? এক সময় ভাবলে এখন কি অদ্ভুত লাগে, এবং এই এখন আমার মনে হয় যে বহু দশক পর এই সারা দেশে বন্দে মাতরমের সর্বব্যাপী একটি উৎসব সেই অর্থে পালন হলো বহু দশক পর। তুমি নিজে ইতিহাসের ছাত্র, তুমি এত গবেষণা করেছো, এবং আমাদের যে স্বদেশী যুগেরও প্রচুর গবেষণা তুমি করেছো। তুমি নিশ্চয়ই জানো যে শ্রী অরবিন্দ তার নিজের লেখাতেও লিখেছেন যে প্রায় 30-32 বছর পর যখন স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতরম বলে বন্দে মাতরম সঙ্গীত আবার কেউ গাইল, তখন প্রথম মানে ভারত মাতা হিসেবে আবার জনগণের মানসপটে সেটাকে তিনি সেই বন্দে মাতরম গেয়ে জাগিয়ে ওঠালেন। অর্থাৎ প্রায় 30 বছর, 1905 থেকে 7-এর আগে সেই যুগটা যদি ধরি, 30 বছর আগে বঙ্কিম বন্দে মাতরম যে লিখেছিলেন, সেই বন্দে মাতরম প্রায় মানে ইট ওয়াজ প্র্যাকটিক্যালি লস্ট। এবং হয়তো সারা পৃথিবীর ইতিহাসে এইরকম নেই যেখানে একটি গান, একটি সঙ্গীত লেখা হলো, সেই সঙ্গীত তারপর প্রায় 3 দশক ধরে পড়ে রইল, তারপর হঠাৎ এমন একটি মানে আন্দোলন ইগনাইট করলো যে সেই 1905, 6, 7-এর সেই বন্দে মাতরম 1947 অবধি তার প্রভাব আমরা এই পুরো দেশব্যাপী আন্দোলনে দেখতে পাচ্ছি। এবং যোগেশচন্দ্র বাগল লিখছেন, বলছেন যে বঙ্কিমচন্দ্রের অনুজ পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় এবং দীনবন্ধু মিত্রের পুত্র ললিতচন্দ্র উভয় সাক্ষ্য রাখিয়া গিয়াছেন যে আনন্দমঠ প্রকাশের বহু পূর্বে বঙ্গদর্শন সম্পাদনা কালে 1875 সন নাগাদ বঙ্কিমচন্দ্র এই সঙ্গীতটি রচনা করেন। কাগজ ছাপিবার কালে অনেক সময়, এটা একটা খুব অসাধারণ একটি ইতিহাসের একটি দিক। বেসিক্যালি বন্দে মাতরম ওয়াজ ইউজড অ্যাজ এ স্পেস ফিলার, আমরা যাকে এখন যদি বলি। বলছে অনেক সময় ম্যাটার কম পড়িলে পাতা পূরণের জন্য বঙ্কিমচন্দ্রকে উপস্থিত মতো কিছু লিখিয়া দিতে হইতো। মানে তুমিও সম্পাদনা করেছো, তুমি জানো স্পেস ফিলার কিভাবে করতে হয়। তিনি একদা একখানি কাগজে বন্দে মাতরম সঙ্গীতটি লিখিয়া টেবিলের ওপর রাখিয়া দিয়াছিলেন। পূর্ণচন্দ্র বলেন, অর্থাৎ বঙ্কিমের অনুজ পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় বলেন, ছাপাখানার পণ্ডিত মহাশয় পাতা পূরণের জন্য এটি দেখিয়া মন্দ নয় বলিয়া কহিলেন। মন্দ নয় দেখে বলেছিলেন। বঙ্কিম তখন সম্পাদক বঙ্কিমচন্দ্র বিরক্ত হইয়া কাগজখানি টেবিলের দেরাজের ভিতর রাখিয়া বলিলেন, উহা ভালো কি মন্দ এখন তুমি বুঝিতে পারিবে না, কিছু কাল পরে বুঝিবে। আমি তখন জীবিত না থাকিবারই সম্ভব, তুমি থাকিতে পারো। এই গীতটির একটা সুর বসাইয়া উহার গাওনা হইত। একজন গায়ক প্রথমে উহা গাইয়াছিলেন, বঙ্কিম প্রসঙ্গে লিখছেন। এবং মহামহা উপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি বলছেন বন্দে মাতরম সঙ্গীত সম্পর্কে লিখছেন, বঙ্কিমবাবু যাহা কিছু করিয়াছেন সব গিয়া এক পথে দাঁড়াইয়াছে। সে পথ জন্মভূমির উপাসনা, জন্মভূমিকে মা বলা, জন্মভূমিকে ভালোবাসা, জন্মভূমিকে ভক্তি করা।
হরপ্রসাদ শাস্ত্রী। তিনি এই যে কার্য করিয়াছেন, এই কার্য মানে তিনি বলছেন যে এই কাজ বঙ্কিমের আলটিমেট কন্ট্রিবিউশন। এবং শ্রী অরবিন্দ সেখানে বলছেন যে 3 প্রিন্সিপাল কন্ট্রিবিউশনস অফ বঙ্কিম। এক হলো ভাষা, যে নিজ ভাষা, স্বভাষা, এবং নিজের চেতনাবোধ, জাতীয় বোধ, স্বয়ংবোধ নিজের ভাষার মাধ্যমে বঙ্কিম, দিস ওয়াজ হিজ ফার্স্ট কন্ট্রিবিউশন। শ্রী অরবিন্দ তারপর বলছেন যে এই যে একটি জাতীয় চেতনা, সেই জাতীয় চেতনাকে জাগিয়ে তোলা বঙ্কিম তার লেখার মাধ্যমে, এটা তার দ্বিতীয়। মানে আমরা যদি আমার দুর্গোৎসব তার লেখা দেখি, সে আমার দুর্গোৎসব লেখাতে অসাধারণ ডিসক্রিপশন রয়েছে ভারত মার, ভারত জননীর। এবং শ্রী অরবিন্দ বলছেন বঙ্কিমের তৃতীয় কন্ট্রিবিউশন অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে তিনি ভারতকে মা হিসেবে তার যে ডিসক্রিপশন, এবং সেটা আমাদের জাতীয় চেতনায় সেটাকে সমাহিত করা। তো আমার মনে হয় যে সেই জন্যে অনেক কিছু বেরিয়ে আসে তোমার এই প্রশ্নের মানে প্রসঙ্গে অনেক কিছু বেরিয়ে আসে সত্যি। কিন্তু বন্দে মাতরম প্রথম জনসমক্ষে সর্বসাধারণভাবে বোধহয় 1896 সাল নাগাদ দেওয়া হয়েছিল কংগ্রেসের অধিবেশনে। এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় লিখছেন, প্রভাত মুখোপাধ্যায়ের তার যে 4 ভলিউম 4 খণ্ডে তার গুরুদেবের যে জীবনী, সেখানে গুরুদেবের সেই চিঠি যেখানে তিনি বলছেন, এবং এখানে সম্ভবত তিনি বঙ্কিমের জীবদ্দশায়ও বন্দে মাতরম বঙ্কিমের সামনে গেয়েছিলেন। কিন্তু যেটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে সেটা হচ্ছে যে, এবং আমার সুযোগ হয়েছিল, তুমি গেছো কি লালগোলা? না। আরে লালগোলা যাওয়া উচিত। যোগীন্দ্রনারায়ণ রায় মহারাজা লালগোলা, এবং সেই সময় লালগোলা কিন্তু একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে লালগোলার, যাকে প্রিন্সিপ্যালিটি বলা যায়, এবং তার বিশাল একটা বড় অংশ এখন অধুনা বাংলাদেশে চলে গেছে। খুব ইন্টারেস্টিং। আমি কেন এই কথাটা বলছি, যে ধরো যোগীন্দ্রনারায়ণ রায় কিন্তু উত্তরপ্রদেশের, তিনি মূলত বাঙালি ছিলেন না, কিন্তু হি কামস অ্যাক্রস অ্যাজ দ্য গ্রেটেস্ট প্যাট্রন অফ বেঙ্গলি কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন 20th century বেঙ্গল। অসাধারণ। মানে তুমি হুজ হু যদি ধরো, একদিকে নলিনীকান্ত সরকার, রসরাজ নলিনীকান্ত সরকার, অন্যদিকে শরৎ পণ্ডিত দাদা ঠাকুর, অন্যদিকে তোমার বঙ্কিম এবং শরৎ চাটুর্যে, মানে দ্য হুজ হু অফ বেঙ্গল। ত্রিপুরার মহারাজার মতন, ঠিকই বলেছ, ত্রিপুরার মহারাজা মানে দীনেশচন্দ্র সেন, এবং পরবর্তীকালে গুরুদেব নিজেও, ত্রিপুরা মহারাজা অলসো ওয়াজ এ গ্রেট প্যাট্রন অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, বাঙালি ইতিহাস সাহিত্য চর্চায়। কিন্তু আমি বলছি যে তিনি উত্তরপ্রদেশ থেকে এসে এখানে বসবাস করে হি বিকেম ওয়ান অফ দি টাওয়ারিং ফিগার্স অফ 20th century বেঙ্গল। সেই জন্যে কে বহিরাগত আর কে বাঙালি, কে বাঙালি না, আজকালকার দিনে আমরা যদি অতীতে দেখি, এই ধরনের আলোচনা আমার মনে হয় অপ্রাসঙ্গিক হয়ে ওঠে। সবাই তো সবাই ভারতীয়। এবং বন্দে মাতরমের মধ্যে ভারত মাতা, বন্দে মাতরমের মধ্যে বঙ্গজননী, বন্দে মাতরমের মধ্যে দেবী দুর্গা। এবং সেই জন্য আমার মনে হয় যে কিছু আলোচনা বাঙালির করা উচিত না, কেন বাঙালির অতীত দেখলে বিস্তৃত অতীত। তো বঙ্কিম সেই 1874 সালে, সেই সময় ওনার সেই ওই যে কর্নেল ডাফিনের সাথে যে মানে প্রতিরোধ বিরোধ হয়, এবং বঙ্কিম তোমার বহরমপুর কোর্টে সেই সময় কোনো ভারতীয় উকিল রাজি হয়নি যে ওই কর্নেল ডাফিনের হয়ে দাঁড়াতে, মোকদ্দমা লড়তে। কর্নেল ডাফিনকে কৃষ্ণনগর থেকে উকিল আনতে হয়েছিল, ভাড়া করে আনতে হয়। এবং তুমি জানো যে জজ সাহেব বলেছিলেন যে আমরা একটু মিটমাট আপনারা করে নিন, এই কোর্ট কাচারি না করে। তো বঙ্কিম বলেছিলেন যে না, সে ক্ষমা চেয়ে নেবে, বলেছিলেন যে তিনি ক্ষমা চেয়ে নেবেন, কর্নেল ডাফিন ক্ষমা চেয়ে নেবেন। অ্যাকচুয়ালি উনি বুঝতে পারেননি আপনি কে ছিলেন। তো বঙ্কিমের বক্তব্য ছিল যে উনি না বুঝেই, আমি ভারতীয়, আমি মানে শ্বেতাঙ্গ না বলে আমার বিরুদ্ধে সেই ধরনের অপমানজনক আচরণ এবং আমাকে প্রহার করেছেন তিনি। ক্ষমা উনি চাইতে পারেন, কিন্তু ক্ষমা সবার সামনে পাবলিকলি তাকে ক্ষমা চাইতে হবে। যোগীন্দ্রনারায়ণ রায় তখন সাক্ষী দিয়েছিলেন বঙ্কিমের পক্ষে যে না, ক্রিকেট ম্যাচ চলছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম। অন্যরা কেটে পড়েছিলেন বলতে যে আমরা ঠিক দেখিনি, বহু দূরে ছিল, শুনিনি, এইসব বলে। যোগীন্দ্রনারায়ণ রায় বলেছিলেন যে না, আমি দেখেছি তিনি প্রহার করেছেন, আমি সেখানে উপস্থিত ছিলাম।
তার সাক্ষী ওয়াজ দি গেম চেঞ্জার। এবং প্রায় বলে সেই সময় 1000-2000 জনসংখ্যা মানে মানুষ সেখানে দাঁড়িয়ে বহরমপুর কোর্টের চত্বরে দাঁড়িয়ে ক্ষমা চাইতে সে বাধ্য হয়েছিল। কর্নেল ডাফিন খুব অপমানিত বোধ করেছিলেন। এবার বঙ্কিম এবং অন্যান্যরা তার বন্ধুবান্ধব যারা ছিলেন তারা আশঙ্কিত হয়েছিল যে তার ওপর অ্যাট্যাক হতে পারে। তখন তিনি লালগোলায় চলে যান এবং সেখানে প্রায় মাস দুয়েক যোগীন্দ্রনারায়ণ রায়ের অতিথি হিসেবে তার অতিথিশালায় এসে থেকেছিলেন প্রায় মাস দুয়েক। সে অতিথিশালা এখনও আছে, প্রায় জীর্ণকায় অবস্থা। এবং সেই সময় বঙ্কিমের মেন্টালি আই থিঙ্ক হি ওয়াজ গোয়িং থ্রু একটা কঠিন পরিস্থিতি, মানে পারিবারিক, পার্সোনাল, তার কর্মক্ষেত্রে, এবং এই ধরনের অপমান তিনি অপমানিত হয়ে বোধ করলেন যে তাহলে আমরা পরাধীন ভারতবর্ষে, পরাধীন দেশে এই ধরনের মানে আচরণ আমাদের সহ্য করতে হচ্ছে। এই সব মিলিয়ে তার একটি বলা যেতে পারে উন্নাসিক, হি ওয়াজ এ লিটল ইন এ ফেজ অফ ডিট্যাচমেন্ট। এবং প্রত্যেক দিন সেই গেরুয়া বসন একটা পড়ে তিনি ওই কালী মন্দির, যে কালী মন্দির এখনও রয়েছেন মহারাজা লালগোলার কালী মন্দির, যেখানে শৃঙ্খলিত কালী মাকে বেঁধে রাখা হয়েছে, মার হাতে তখন অস্ত্র ছিল না। বঙ্কিম সেখানে এসে ধ্যান ধারণা করতেন এবং বলে যে ওই সময় সন্ন্যাসী বিদ্রোহের যে সেই কালটা, মানে আকাল পড়ল এবং সেই একবার ভয়াবহ দুর্ভিক্ষ বেঙ্গল প্রেসিডেন্সিতে, প্রায় বলে যে 2/3 অফ দ্য পপুলেশন ওয়াজ কিল্ড, ওয়াজ স্টার্ভড টু ডেথ। সেই সময় সন্ন্যাসীদের বিচরণ সেই বিশাল ক্ষেত্র ধরে হতো। সন্ন্যাসী বিদ্রোহ যেটা আমরা বলি, সন্ন্যাসীরা সেই সময় অ্যাক্টিভ ছিলেন এবং অনেক সন্ন্যাসীদের সমাগম হতো ওই লালগোলা মহারাজার সেই কালী মন্দিরের পরিসরে। এবং বঙ্কিম তাদের সাথে দেখা করার, কথা বলার, তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা চর্চা করার সুযোগ পেয়েছিলেন। এবং সেখানে হঠাৎ তিনি ওই মন্ত্রটা শুনলেন কারুর কোন এক সন্ন্যাসীর মুখে, বন্দে মাতরম কথাটা তিনি শুনলেন সেখানে, বন্দে বন্দিনী মাতরম, এই মন্ত্রটা হঠাৎ তিনি কারুর মুখে শুনলেন। সেই থেকে একটা শুরু হলো। সো দ্য ফার্স্ট ড্রাফট, মানে আমি যেটা, যে তিনি ওই লালগোলা পরিসরে লিখেছিলেন এবং ওইখানে তিন মন্দির, মানে মা জগদ্ধাত্রীর মন্দির, সে মা জগদ্ধাত্রীর মন্দির ছিল এখন খুব ভগ্ন অবস্থা। দুর্গা মন্দির ছিল, পটে দুর্গাপুজো পটে হতো সেই এলাকাতে, তোমার বীরভূম টিরভূম ওই সব জায়গায় পটে দুর্গাপুজো। দুর্গা মন্দির ছিল এবং কালী মন্দির। তো মা যা ছিলেন জগদ্ধাত্রী মন্দির, মা যা হইয়াছেন, এবং শ্রী অরবিন্দের অসাধারণ সেই ট্রান্সলেশন, যে তাকে নিয়ে গিয়ে মা যা হইয়াছেন এবং সেই প্রকাণ্ড ভয়াবহ কালী মূর্তি, এবং মা যা হইবেন সেই দুর্গা মূর্তি, সেই দুর্গা মন্দির। আমি দেখেছি মিলিয়ে নিয়ে, সেই জঙ্গল এখনো রয়েছে। দুর্গা মন্দির, কালী মন্দিরের কিছু কিছু ভগ্নাশেষ রয়েছে। দুর্গা মন্দির কয়েক বছর আগে সেটা বিলুপ্ত হয়েছে। কালী মন্দির এখনো রয়েছে এবং ঠিক সেই ডিসক্রিপশন। আমার মনে হয় যে এই ইতিহাস দেখলে, বন্দে মাতরম ইতিহাসও এত মানে রোমাঞ্চকর ইতিহাস, সেটা পড়লে খুব, তার মানে বাংলার ইতিহাসের সাথে, তৎকালীন ইতিহাসের সাথে বন্দে মাতরম রচনার প্রেক্ষাপট একদম পরিষ্কার মিলে যায়, খুব অন্তরঙ্গভাবে। তৎকালীন বাংলার যে অবস্থা ছিল বা তৎকালীন বাংলার যে ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল, আকাল, দুর্ভিক্ষ, মহামারী, বিদ্রোহ ইত্যাদি, সেটা কি বঙ্কিমকে নিশ্চয়ই তো প্রভাবিত করেছিল বন্দে মাতরম লেখার জন্য। তারপরে এই ডাফরিন ইনসিডেন্ট, এগুলো প্রভাবিত করছে। এবং সেখান থেকে বন্দে মাতরম লেখা হচ্ছে যে বঙ্কিম ইজ ইম্যাজিনিং যে উনি দেশমাতৃকা শৃঙ্খল মোচন করবেন, এবং সেটা কোনোভাবেই মানে পরবর্তীকালে আমাদের জাতীয় আন্দোলনের মন্ত্র হয়ে মহামন্ত্র হয়ে উঠছে। এটা একটা বিশাল প্রেক্ষাপট। এইখানে আমরা কি বলতে পারি যে বেঙ্গলে যে অপারেশনটা হচ্ছিল সেটাই বন্দে মাতরমের ইমোশনাল ফাউন্ডেশন? একদম। তুমি যদি দেখো যে অবশ্যই মানে সেটাই হলো তার ভিত, ইমোশনাল ফাউন্ডেশন তুমি যেটা বললে। এবং বঙ্কিমের আনন্দমঠে বিভিন্ন যে উদাহরণ এবং ডিসক্রিপশনস রয়েছে, সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তোমার সেই সময়কাল, সেই সময় আকাল, সেই সময় দুর্ভিক্ষ, সেই সময় কত শস্য উৎপাদন, জনসংখ্যা, এই সবটাই কিন্তু তার লেখার মধ্যে
আনন্দমঠে আমরা ডিসক্রিপশন পাচ্ছি, এবং হান্টারের লেখা থেকে তিনি মানে যেগুলো স্ট্যাটিস্টিক্যাল এক্সাম্পল সেগুলো তিনি সেই লেখা থেকে উদ্ধৃত করে কিন্তু বন্দে মাতরম সপ্তকোটি কণ্ঠ, একদম সপ্তকোটি কণ্ঠ। বাংলার জনসংখ্যা মানে প্রেসিডেন্সি, সেখানে কিন্তু কোনো বিভাজন নেই। একদমই তাই। যেন পরবর্তীকালে যখন 30-এর দশকে মানে 30 বছর ধরে বন্দে মাতরম গাওয়া হলো, অখণ্ড বন্দে মাতরম গাওয়া হলো, হঠাৎ মুসলিম লীগের মাথায় ঢুকলো, জিন্নার মাথায় ঢুকলো যে এই গান হচ্ছে আইডোলেট্রাস এবং এ হচ্ছে হিন্দুদের গান। তুমি নিজেই কথাটা বললে, সপ্তকোটি কণ্ঠ বঙ্কিম বলছে, সপ্তকোটি কণ্ঠ কল কল নিনাদ করালে 2 সপ্তকোটি ভুজয় ধৃত কর খর ওয়ালে। উনি তো কোনো ডিভিশন করছেন না, 70 মিলিয়ন, তাই তো হবে 7 crores আনডিভাইডেড পপুলেশন বেঙ্গল প্রেসিডেন্সি। উনি তো বলছেন, যদি আমি তর্কের খাতিরে ধরি যে সপ্তকোটির মধ্যে 3 কোটি, ত্রিকোটি বা 2 কোটি হচ্ছে হিন্দু পপুলেশন, হিন্দু তর্কের খাতিরে, আমি ঠিক স্ট্যাটিস্টিকটা ডিভিশনটায় যাচ্ছি না, তাহলে বঙ্কিম লিখতো 2 কোটি কণ্ঠ কল কল নিনাদ করালে। যদি তিনি শুধু হিন্দুদের মাতা তাহলে 2 কোটি বলতে, বঙ্কিম বলছে সপ্তকোটি কণ্ঠ, হি ইজ নট মেকিং আ ডিভিশন। তো কেন সেই সময় যারা ভারতবর্ষের নেতৃত্ব দিচ্ছিল, ভারতবর্ষের প্রথম সারির যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা এই খুব সাধারণ কথাটা তারা কেন মেনে নিলেন না বা তাদের মাথায় ঢুকলো না? যখন 1896 সালে গানটি প্রথম কংগ্রেসের অধিবেশনে গাওয়া হলো বা পরবর্তীকালে 1905-06 সরলা দেবী তখন ওটা 300 কোটি করলেন, 30 crores, তখন একটা ভারতব্যাপী পরিচয় দেওয়ার একটা ছিল তো। আচ্ছা, তখনও তো 300 কোটি করলেন, উনি তো সরলা দেবী তো আলাদা করলেন না যে না ভাই, এ বন্দে মাতরম, এই আমি দুর্গা দেশপ্রসাদ ধারিণী হচ্ছে হিন্দুদের ভারত মাতা, করেনি। সো মানে এই যে 30-40 বছর ব্যাপারটা চললো, হ্যাঁ, তখন কোনো অসুবিধা হলো না। হঠাৎ 1930-এ ওই 37-38 শুরু হলো। এবার সবচেয়ে চোখে পড়ার মতন রাফি আহমদ কিদওয়াই, কংগ্রেসের নেতা, খুব বিশাল তার প্রভাব একসময় কংগ্রেসে। রাফি আহমদ কিদওয়াই এক জায়গায় বলছেন ঠিক এই কথা, তুমি যে কথাটা বললে, যে 30 বছর ধরে কংগ্রেসের সব অধিবেশনে, কংগ্রেসের সব অনুষ্ঠানে বন্দে মাতরম গাওয়া হয়েছে, পুরোটাই গাওয়া হয়েছে। হঠাৎ, এবং জিন্না যখন কংগ্রেসে ছিলেন তিনিও তখন বন্দে মাতরম গেয়েছেন। এখন হঠাৎ কেন তাদেরই বা কেন মনে হচ্ছে, এবং কংগ্রেসের কেন, এবং রাফি আহমদ কিদওয়াই কংগ্রেসের নেতা ছিলেন, কেন মনে হচ্ছে যে এটা একটি আইডোলেট্রাস এবং হিন্দুদের গান? আগে তো মনে হয়নি, 30 বছর ধরে চলেছে যখন। এবং তুমি দেখো যে 37-38 সালে যখন কংগ্রেস বিভিন্ন প্রদেশে, প্রভিন্স, তখন তো প্রভিন্স ছিল, প্রভিন্সে যখন কংগ্রেস ক্ষমতায় এলো, 35 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের পর কংগ্রেস ক্ষমতায় এসে, কেন আমি এই কথাগুলো আমাদের একটু আলোচনা এই কারণে করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তার এই বন্দে মাতরম উদযাপনের সময়ে যে ভাষণটা দিয়েছিলেন, সেখানে উনি এইটুকুই বলেছিলেন যে খণ্ডিত বন্দে মাতরম এক পর্যায়ের পর খণ্ডিত বন্দে মাতরম গাওয়া শুরু হলো। আমাদের ভাবা উচিত কেন খণ্ডিত বন্দে মাতরম গাওয়া শুরু হলো, এবং ওই খণ্ডনের মানসিকতা, খণ্ডিত করার মানসিকতা আগামী দিনে গিয়ে দেশকেও খণ্ডিত করলো। এটা কিন্তু একটা খুব ভ্যালিড আর্গুমেন্ট। 37-এ যখন কংগ্রেস ক্ষমতা এলো, বিভিন্ন 6টা প্রভিন্সে যখন কংগ্রেস ক্ষমতা এলো, তখন কংগ্রেস নিজেদের বন্দে মাতরম গাওয়াটাকে কম্পালসারি করেছিল, স্কুলে, সরকারি অনুষ্ঠানে, সব জায়গায়। তারপর জিন্নার সাথে নেগোসিয়েশন হচ্ছে কংগ্রেসের। জিন্নার ডিমান্ড ছিল, এক হলো বন্দে মাতরম আউট, গাওয়া চলবে না। কংগ্রেস, তোমরা মুসলিম মাস কন্ট্যাক্ট প্রোগ্রাম তোমরা করতে পারো না, আমরা করব। এবং তৃতীয় হলো যে ন্যাশনাল ফ্ল্যাগ থাকবে না। তখন কংগ্রেসের চরখা ফ্ল্যাগই ছিল ন্যাশনাল ফ্ল্যাগ কনসিডার হতো। জাতীয় পতাকা থাকবে না, সেই জাতীয় পতাকা বর্জন, বন্দে মাতরম বর্জন, মুসলিম মাস কন্ট্যাক্ট প্রোগ্রাম তোমরা করতে পারবে না। এবং পরবর্তীকালে আমরা দেখছি যে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ওই প্রত্যেকটা ডিমান্ডের সামনে নথি স্বীকার করলো। রাজাগোপালাচারী বলেছিলেন কংগ্রেসের এই যখন রেজলিউশন, এবং রেজলিউশনটা ড্রাফট করেছিলেন জওহরলাল নেহরু নিজে, এবং রেজলিউশনটা নিজেই একটি এমন তালেগোলে রেজলিউশন, যদি কেউ পড়ে, ইতিহাসের ছাত্র যারা, তারা যদি গবেষকরা পড়ে, রাজাগোপালাচারী বলেছিলেন যে এই যে আমরা কনসেশন দিতে শুরু করছি, এই কনসেশন আমরা দিতে দিতে কোথায় গিয়ে থামবো,
আগামী দিনে। এবং এই যে আমরা খণ্ডিত বন্দে মাতরম গাইছি, ইট উইল আলটিমেটলি উইকেন দি হিন্দু সাইকোলজি। অর্থাৎ হিন্দুদের মনে আসবে, আচ্ছা আমরা পাপ করছি বন্দে মাতরম পুরোটা গেয়ে, আমরা খুব ভুল করছি বন্দে মাতরম পুরোটা গেয়ে। এবং শ্রী অরবিন্দ বলেছিলেন যে কিন্তু এখানে তো দুর্গা ভারত মাতা হিসেবে দুর্গাকে, এখানে তো কোনো রকম আমরা পুজো আচ্চার কথা বলছি না, এখানে তো কোনো রিচুয়ালিস্টিক নেই। রামানন্দ চট্টোপাধ্যায়, আমি কিন্তু বলতেই থাকছি, আমার মানে এতটা একের সময় মনে হচ্ছে যে ধরো রামানন্দ চট্টোপাধ্যায় সেই সময় তাকে ভুলে যাওয়া হয়েছে। মডার্ন রিভিউ বিখ্যাত সম্পাদক, প্রবাসী এবং মডার্ন রিভিউ কিংবদন্তি ব্যক্তিত্ব, মানে মডার্ন ইন্ডিয়ান জার্নালিজমের ডয়েন বলা যেতে পারে, ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান জার্নালিজম। কিন্তু রামানন্দবাবু হিন্দু মহাসভার অধ্যক্ষ ছিলেন একসময়, একেবারে সোজা সাপটা কথা বলতেন, এবং সেই জন্যে হি বিকেম আনকমফোর্টেবল ফর সাম দেন অ্যান্ড হি হ্যাজ বিকাম আনকমফোর্টেবল ফর পিপল নাও। রামানন্দবাবু লিখছেন যে আইডোলেট্রাস না, মূর্তি পুজো সেই গানে নেই। ইন দ্য লাস্ট চ্যাপ্টার অফ আনন্দমঠ তিনি মডার্ন রিভিউতে একাধিক সম্পাদকীয় লিখেছিলেন এই নিয়ে। এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়, দীনেশচন্দ্র সেন, রামানন্দবাবু মহাত্মা গান্ধীকে চিঠি, একটি প্রতিবেদন দিয়েছিলেন, একটি রিপ্রেজেন্টেশন দিয়েছিলেন। তো রামানন্দবাবু মডার্ন রিভিউতে লিখছেন, ইন দ্য লাস্ট চ্যাপ্টার অফ আনন্দমঠ, দ্য ফিজিশিয়ান হু ভয়েসেস দি আইডিয়ালস অ্যান্ড ওপিনিয়ন অফ দি অথর, তিনি বলছেন ৩৩ কোটি দেবতার পূজা সনাতন ধর্ম নহে, সে একটা লৌকিক অপকৃষ্ট ধর্ম। তাহার প্রভাবে প্রকৃত সনাতন ধর্ম, ম্লেচ্ছরা যাহাকে হিন্দু ধর্ম বলে, তাহা লোপ পাইয়াছে। বঙ্কিম লিখছেন, প্রকৃত হিন্দু ধর্ম জ্ঞানাত্মক, কর্মাত্মক নহে। ইট ইজ নট রিচুয়ালিস্টিক, ইট ইজ জ্ঞানাত্মক, অর্থাৎ বেসড অন উইজডম, অন রিয়েলাইজেশন, সিকিং অফ উইজডম। সেখানে রামানন্দবাবু বলছেন, ইট স্ট্যান্ডস দ্য এসেন্স অফ দ্য ট্রু হিন্দু ধর্ম ইজ নলেজ নট রিচুয়ালস। বঙ্কিম এই ধর্মের কথা বলছে, বঙ্কিম কোনো, এটা শ্রী অরবিন্দ এই কথা বলছেন, রামানন্দবাবু এর ইন্টারপ্রিটেশন দিচ্ছেন। এই করে অনেক কিছু, মানে সেই সময় যে একটি আলোড়ন সৃষ্টি হয়েছিল। এবং এই যে ৩৩ কোটি দেব দেবতার পূজা সনাতন ধর্ম নহে, তুমি দেখো যে এটা আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি 1875 সালে। 1897 সালে স্বামী বিবেকানন্দ, স্বামীজি কোলম্বো টু আলমোড়া তার জয়যাত্রাতে ম্যাড্রাসে 14ই ফেব্রুয়ারি 1897 সালে তিনি ম্যাড্রাসে তার পাবলিক বক্তৃতায় কি বলছেন? Give up being slave for the next 50 years. This alone shall be our keynote. This our great Mother India. Let all other vain gods disappear for the time being from our minds. অর্থাৎ একমাত্র আগামী 50 বছর 5 দশক এই একমাত্র আরাধ্য আমাদের দেবী, তিনি হলেন ভারত মাতা। স্বামীজি বলছেন, 75-এ বঙ্কিম এই জিনিস লিখে গেছেন। সেইখানেই রামানন্দবাবু এবং বাকিরা বলছেন যে এখানে যেটা শ্রী অরবিন্দ বলছেন, এইখানে ভারত ত্বম হি দুর্গা দশপ্রহরণ ধারিণী, ত্বম হি, তুমি তো সংস্কৃতের পণ্ডিত, তুমি তো সংস্কৃতের মহাপণ্ডিত, তুমি তো জানো, তুমি বলো, আমি তো বলে যাচ্ছি আমি অতটা সংস্কৃতের পণ্ডিত নই তুমি যেমন। ত্বম হি দুর্গা, অর্থাৎ তুমি আর কেউ না। সো ইউ মাই মাদারল্যান্ড, ইউ আর দুর্গা। ত্বম হি দশপ্রহরণ ধারিণী, ত্বম হি দুর্গা দশপ্রহরণ ধারিণী, অমল কমল দলতে, তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা শক্তি, তুমি মা ভক্তি, আর কেউ না। সো আমার মনে হয় যে কংগ্রেস, ওই সময় কংগ্রেস ওয়ার্কিং কমিটি মুসলিম লীগের ডিমান্ডটাকে নিজের মতন করে সাজিয়ে সেটা পাস করে খণ্ডিত বন্দে মাতরম গাওয়া হোক। তবে আরেকটা জিনিস হচ্ছে, আমাদের জাতীয়তাবাদী আন্দোলন শুরু থেকেই কিন্তু এর একটা আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট ছিল, আনডিনায়েবল। এবং বঙ্কিমচন্দ্র ঋষি পুরুষ, তিনি কবি, মন্ত্রদ্রষ্টা, তিনি ঋষি, তিনি এই আধ্যাত্মবাদটাকে ধরতে পেরেছিলেন এবং
তিনি ভারতীয় জাতীয়তাবাদের পুরোধা পুরুষ হিসেবে এই সাংস্কৃতিক আধ্যাত্মবাদের বীজটা উনি রোপণ করে গেছিলেন। এবং আরেকটা জিনিস উনি করেছিলেন এই বন্দে মাতরমের মাধ্যমে, সেটা হচ্ছে সংস্কৃত ও বাংলা ভাষার একটা অপূর্ব মেলবন্ধন। এটা সচরাচর দেখা যায় না। এবং এই মেলবন্ধনটা এতটাই সুন্দর যে এটা কিন্তু কোনোভাবেই এটাকে মানে ভাগ করা যাবে না। বন্দে মাতরমটাকে বলা যাবে না যে ইটস হাইলি সংস্কৃতাইজড অ্যান্ড দ্য বেঙ্গলি ইজ আনরিডেন্ডেন্ট হিয়ার। অবলা কেন মা এত বলে, একেবারে পরিষ্কার বাংলা। এবং সারা দেশে যখন গাওয়া হচ্ছে সবাইকে অবলা কেন মা এত বলে, সে তারা গাইছে বাংলা। এবং আমাদের ভারতবর্ষে আমরা যদি সাংস্কৃতিক ভিত্তিটা দেখি, তাহলে আমরা দেখব সংস্কৃত হচ্ছে এর আধার। সমস্ত ভাষা, সমস্ত লোকাচার, সমস্ত প্রাদেশিক সংস্কৃতি সংস্কৃতকে ভিত্তি করে। অতএব সংস্কৃতকে নিয়ে সেরকম যে আমাদের মধ্যে না বোঝার, অতটা অসুবিধে থাকার জায়গাটা নেই। বামপন্থী গবেষকরা বিদ্বেষ ছড়িয়েছে সংস্কৃতের বিরুদ্ধে। আগে ছিল মাতৃভাষা, দেবভাষা, মাতৃভাষা, রাজভাষা। রাজভাষাকে ইংলিশ বলতো, কেন ওই সময় ব্রিটিশ আমলে তোমার সব কাজকর্ম, অফিসিয়াল কাজকর্ম রাজভাষা ছেড়ে দিলাম। কিন্তু দেবভাষাকে ওরা, তুমি জানো, তোমাকে আর আমি কি বলবো, এই দিকও কোনো না কোনো দিন আলোচনা করা উচিত যে বামপন্থী গবেষক, বামপন্থী চিন্তাবিদরা, তারা সংস্কৃতের প্রতি এক ধরনের জাতি, ক্লাস হেট্রেড তার কিন্তু ছড়িয়েছে। 1896 সালে বন্দে মাতরম প্রথম গাওয়া হলো। এটা কিভাবে ইন্ডিয়ান সাইকির সাথে যুক্ত হয়ে গেল, প্যান ন্যাশনালিস্ট হয়ে গেল, এটা কিন্তু একটা দুর্দান্ত বিষয়। এটা বাংলার মধ্যে আর আবদ্ধ রইল না, এটা পুরো ভারতে ছড়িয়ে গেল। এবং আমরা ওয়াইল্ড ফায়ার, এবং সারা ভারতের লোক কিন্তু এটাকে গ্রহণ করল। হয়তো কিছু হাই হিন্দু ইন্টেলেকচুয়ালস হু ওয়্যার মোর English educated, they perhaps did not like it, or they perhaps did not have the understanding, essential understanding to like it. Apart from those few elites, English-speaking elites, I think the mass took it to heart. More than they took it to heart, Jana Gana Mana, which was a much later introduction. Later introduction. But this is not to belittle anything, not to compare. কোনো বিবাদ নেই, কোনো সংঘাত না, কোনো দুটোকে কম্পেয়ার করার জায়গা নেই। বঙ্কিম গুরুদেব দুজনেই পরিপূরক। ধরো আমরা যদি মোহাম্মদ আলী জিন্নার কথায় আসি, উনি তো একদম পোড় খাওয়া রাজনীতিবিদ ছিলেন। উনি চিন্তাবিদ হিসেবে ওনার গ্রহণযোগ্যতা, কালচার ছিল না মধ্যে। কিন্তু আমরা যদি সেই হিসেবে মানে দেখতে যাই, অহিন্দু চিন্তাবিদদের কথায় যেতে চাই, যদি আমরা মুসলিম একদম চিন্তাবিদদের কথায় যেতে চাই, তাদের বন্দে মাতরম সম্পর্কে মূল্যায়ন কি? কেন এখন আবার জলগোলা করার চেষ্টা হচ্ছে, তো খুব মানে প্রাসঙ্গিক এই তোমার বিষয়টা। আমরা যদি মনে রাখি, রেজাউল করিম, কিংবদন্তি ব্যক্তিত্ব, লেখক, সাংবাদিক, বাংলা সাহিত্য চর্চায় একজন বড় নাম, তিনি তার এক লেখায়, তুমি বললে আমার এখানে রেফারেন্সও আছে, তিনি সেখানে বলছেন বিশ্বের সাহিত্যে তিনি লিখছেন, কতগুলি যুগান্তকারী পুস্তক আছে যাহার জাদুকরী প্রভাবে দেশের, রাষ্ট্রে, সমাজে ও ধর্মে মহা বিপ্লব সাধিত হয়। রেজাউল করিম লিখছেন, এবং রেজাউল করিম বলছেন যে সেই ধরনের পুস্তক হচ্ছে আনন্দমঠ। তারপর তিনি বলছেন, আনন্দদান ব্যতীত সাহিত্য পাঠকের মনের উপর এমনভাবে প্রভাব বিস্তার করে যে সে তাহাতে উন্মাদ হইয়া যাইতে পারে। মানে সাহিত্যের একটা রোল হলো উন্মাদনা সৃষ্টি করা, এবং এই ধরনের পুস্তক, এই ধরনের সাহিত্য রয়েছে যা পাঠকের মনে আনন্দ যেমন দেয়, উন্মাদনা সৃষ্টি করে। তিনি বলছেন আনন্দমঠ সেই ধরনের এক সাহিত্য পুস্তক। তারপর লিখছেন, সাহিত্য সময় সময় আনন্দ অপেক্ষা আরও গুরুতর বস্তু দিয়া মানুষের মনকে উত্তেজিত করিয়া থাকে, অর্থাৎ উন্মাদনা, উত্তেজনা সৃষ্টি করে।
পজিটিভ উন্মাদনা, পজিটিভ উত্তেজনা। বলছেন যে মৃতকে দেয় প্রাণ, এটা অসাধারণ ওনার লাইন। মৃতকে দেয় প্রাণ, ব্যথুরকে দেয় সান্ত্বনা, জ্ঞান হারাকে দেয় চৈতন্য, নিদ্রিতের কানের কাছে শোনায় জাগরণী গীতি। উনি একদম শাশ্বত সনাতন বাণী একেবারে। এবং পরাধীন জাতিকে জাগাইয়া তুলে, মাতাইয়া তুলে, স্বাধীনতার পথ তুরঙ্গম বেগে আগাইয়া দেয়। এই রূপ সাহিত্য ইতিহাস রচনা করে, একটা নতুন জাতি গঠন করে। শ্রী অরবিন্দ ঠিক এই কথা বলছেন, নতুন জাতি গঠন। দাদা আমি যদি একটু এগিয়ে বলি, তাহলে এটি কোনো হিন্দু মুসলমানের পক্ষে বলা সম্ভব না, এটি একমাত্র একজন ভারতীয় পক্ষে, মানে one who has lived the Indian culture, born and lived the Indian culture only, সেই একমাত্র বলতে পারবে। এক্স্যাক্টলি। যারা বড় বড় সম্পাদকীয় লিখছে তারা রেজাউল করিমকে কেন কোট করছে না? রেজাউল করিমকে এই কারণেই কোট করছে না, বিকজ he doesn't fit their narrative. বলছে অমর বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ এই শ্রেণীর একখানি পুস্তক, যাহা বিশ্বের যুগান্তকারী রচনার সহিত সমপর্যায়ে ভুক্ত হইবার উপযুক্ত। এবং হি ইজ কম্পেয়ারিং ইট টু দ্য লা মার্সেইয়েস, তোমার ফ্রেঞ্চ ন্যাশনাল অ্যান্থেম, ফরাসিদের ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত লা মার্সেইয়েস যেভাবে প্রাণ সঞ্চার করেছিল, উনি বলছেন আনন্দমঠ এবং বন্দে মাতরম ঠিক সেইভাবেই প্রাণ সঞ্চার। আই রেস্ট মাই কেস হিয়ার। রেজাউল করিমকে পড়ি, তার উপমা দিয়ে বন্দে মাতরমকে জানার আমরা চেষ্টা করি, তার দৃষ্টি দিয়ে আমরা আনন্দমঠ পড়ি, এবং সেই প্রেক্ষাপটকে মনে করে আমরা যদি করি, তাহলেই বোঝা যাবে যে বন্দে মাতরমের কনটেক্সট এবং টেক্সটটা কি। অ্যাবসলিউটলি। তো আমরা এখন এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। স্বাধীনতার ৭৫ বছর, আর ২৫ বছর বাদে আমরা স্বাধীনতার শতবর্ষ পালন করব। অমৃতকাল প্রধানমন্ত্রী বলেছেন, এবং এটা সমগ্র দেশবাসী মুক্তকণ্ঠে মেনেও নিয়েছেন, এবং নিঃসন্দেহে এটা অমৃতকাল। স্বাধীনতার শতবর্ষের দিকে আমরা অগ্রসর হচ্ছি এবং বিকশিত ভারতের লক্ষ্যের দিকেও অগ্রসর হচ্ছি। সেই সাথে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ। তো আগামী ২৫ বছর কেবল নয়, আগামী ১৫০ বছরের জন্য, ১৫০ বছরের জন্য বন্দে মাতরমকে আমাদের উজ্জীবিত করতে হবে। ভারতীয় সভ্যতা সংস্কৃতি যেমন শাশ্বত সনাতন, এই জাতীয় গীত শাশ্বত সনাতন হয়ে সভ্যতা সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করবে। সত্যি এখন মানে প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য, তিনি যখন বন্দে মাতরম ১৫০ বছর পালনের আহ্বান জানালেন, এবং এখানেও আবার তিনি বাঙালির আবেগ, বা যারা প্রকৃতপক্ষে বাঙালি, অনেকে নকল বাঙালি সেজে বাঙালিয়ানার ভান করে এখন, যেন তারা সেরা বাঙালি। আমরা সেই বাঙালিদের কথা বলছি না যারা কথাঞ্জলিও লেখে, যারা বিশ্বভারতীর পাশে বিশ্ব বাংলাও তৈরি করে। তারা এক প্রজাতির বাঙালি, এবং সেই প্রজাতির বাঙালি, আমি আশা করব আপামর বাঙালি সেই প্রজাতির বাঙালি হওয়ার চেষ্টা করবে না। প্রকৃতপক্ষে যারা বাঙালি, তারা এই বন্দে মাতরমের ১৫০ বছর পালনের যে সিগনিফিকেন্স, তারা কিন্তু সেটা আহরণ করেছে, বুঝেছে। এবং এখানেও প্রধানমন্ত্রী যেমন নেতাজির ক্ষেত্রে করেছিলেন, দুর্গোৎসবের ক্ষেত্রে, গুরুদেব শান্তিনিকেতনের ক্ষেত্রে করেছিলেন, গুরুদেব রবীন্দ্রনাথের প্রাণের শান্তিনিকেতনের ক্ষেত্রে, বঙ্কিমের ক্ষেত্রেও সেটা করলেন। মানে তুমি ভেবে দেখো, স্বাধীনতার পর বন্দে মাতরম নিয়ে যত চর্চা হয়নি, এ যাবৎ ততাধিক চর্চা হচ্ছে। এবং এই যে অমৃতকালের কথা তুমি বললে, সঠিক, একদম আমার মনের কথাটাই তুমি বললে, যে অমৃতকালেও আমরা যখন বলছি বিকশিত ভারত এক মহাশক্তি, অ্যাজ এ গ্রেট পাওয়ার হিসেবে আবার উঠে আসবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, কবির যে গান। আমরা যখন সেই দিকে এগোচ্ছি, আত্মনির্ভর ভারত, মানে এই বন্দে মাতরমের মধ্যে আত্মনির্ভরতা রয়েছে, আনন্দমঠের মধ্যে আত্মনির্ভরতা রয়েছে, আনন্দমঠের মধ্যে শক্তিমান একটি দেশ সমাজ, যে স্বদেশ এবং স্বজন
এবং নিজেকে রক্ষা করতে পারে, সেই বাণীও আনন্দ মঠের মধ্যে রয়েছে। না হলে শ্রী অরবিন্দ এমনি এমনি তো আর তার অনুবাদ করতেন না। এবং সেই জন্য প্রধানমন্ত্রী যখন বলছেন যে আমরা আত্মনির্ভর ভারত হতে চাই, বন্দে মাতরম আমাদের গীত হোক, আমরা শক্তিশালী ভারত, কেউ আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, আমরা সেই ধরনের ভারত নির্মাণ করতে চাই। ত্বম হি দুর্গা দশপ্রহরণ দাঁড়িয়ে, তোমার দশপ্রহরণ দিয়ে, তোমার 10 হাত দিয়ে, 10 ভুজা দিয়ে তুমি নিজের সন্তানদের রক্ষা করবে, আমরা সেই ভারতবর্ষ নির্মাণ করতে চাই। তো আমার মনে হয় বন্দে মাতরম ইজ দি অ্যান্থম अगेन ফর ইন অমৃতকাল ফর বিকশিত ভারত। আমরা যদি সেইভাবে দেখি, আমরা চন্দ্রযান করছি, আজকে বন্দে ভারত নির্মাণ করছি, সারা পৃথিবীতে সর্বোচ্চ রেল ব্রিজ নির্মাণ করছি, আমরা নিজেদের ঐতিহ্য সংরক্ষণে তৎপর, আমরা সারা ভারতবর্ষে নিজেদের যেটা ভারতের যে ন্যাশনাল ইন্টারেস্ট সেটাকে আমরা রক্ষা করে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ বঙ্কিমের এই বন্দে মাতরমের মধ্যে আমাদের বর্তমান কালের, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাগুলো বারে বারে বলছেন, সব সমাহিত তার মধ্যে। তো ইট ক্যান বি অ্যান্ড অ্যাজ ইউ সে, কেন আগামী 25 বছর, তারপরেও আরও 25 বছর হোক না, আমরা যদি এই কথা আবার স্বামীজির কথা স্মরণ করে নিজেদেরকে বলি, আগামী 25 বছর এই দিস ইজ অ্যালোন ইজ ইয়োর গডেস, এবং তাকেই আমরা আরাধনা করি, তিনি আমাদের আরাধ্য দেবতা। এই কনটেক্সটে আমার মনে হয় নতুন প্রজন্মের কাছে বন্দে মাতরম যদি পরিবেশন হয়, তাহলে একটি বড় উপকার হবে। তুমি এলে বলে এই চর্চা করা গেল একটু। আমার মনে হয় যে ঘরে ঘরে বন্দে মাতরম পড়া, সেই নিয়ে চর্চা করা, আলোচনা করা, সেই সময়ে বন্দে মাতরমকে যারা নিজেদের পথ নির্দেশ নিয়ে যারা নিজেদের পথ চলেছিলেন বন্দে মাতরমের মন্ত্রে, তাদেরকে স্মরণ করা এবং তাদেরকে শ্রদ্ধা জানানো। কেন তারাও তো এক স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, তারাও এক আত্মনির্ভর ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, তারা এক শক্তিশালী ভারতবর্ষের স্বপ্ন, তো তাদেরও স্মরণ করা যাক না। আমার মনে হয় যে এই অতীত মিটিয়ে দেওয়ার অনেক চেষ্টা হয়েছে স্বাধীনতার পরে। না, এখন মানুষ অনেকটাই সেলফ কনসিয়াস হয়ে গেছে। অতীতকে মিটিয়ে দেওয়ার চেষ্টা মানুষ আর মানে সেই অর্থে মেনে নেবে না, এবং মানুষ যথেষ্টই বুদ্ধিমান, অনেক সজাগ। তো এই আশা নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে, এবং আমার মনে হয় যে সামনের দিককে আমরা অনেক আলোকোজ্জ্বল রাস্তা দেখতে পাবো, এবং আমাদের দেশীয় সংস্কৃতি আরও অনেক সুদৃঢ় এবং সুসংগঠিত হবে, এই আশাই আমরা বুক বাঁধি। তুমি একবার লালগোলা যেও, কিন্তু তুমি যাবে যখন আমাকে বলবে, আমি ব্যবস্থা করে দেবো। ওখানে আমাদের যে অসাধারণ গবেষকরা যারা রয়েছে, অবশ্যই লালগোলা যেও। ওখানে গেলে এখনও কিন্তু সেই আবহাওয়া, সেই পরিমণ্ডল কিছুটা হলেও অনুভব করা যায়। ভালো থেকো। বন্দে মাতরম।